হ্যালো এভরিওয়ান, আরেকটা চমৎকার লাইভে চলে আসলাম। আমাদের কোডবেন বিডির যারা আসলে খুব ভালো করতেছে এলিট ফ্রিল্যান্সারদের মধ্যে তাদেরকে নিয়ে আসলে আমাদের এই লাইভ। এবং আমাদের এই লাইভে আজকে বরাবরের মতোই একজন কোডবেন বিডি এলিট ফ্রিল্যান্সার আমাদের সাথে আছে, অন্তত আবাসুল নকুল, যে কিন্তু ফাইবারে লেভেল 2 সেলার এবং নিজের একটা টিমও তৈরি করে ফেলছে। তো তার গল্পটা আমরা শুরু করার আগে একটু পরিচিত নিয়ে নিই। অন্তরা একটু, হ্যাঁ, শেয়ার ইউর এক্সপেরিয়েন্স এবং একটু পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম। আমি অন্তরা তাবাসসুম নূপুর। আমি বর্তমানে সাইবার সিকিউরিটি ফিল্ডে কাজ করছি এবং আমি ফাইবারের লেভেল 2 সেলার। আমার একটা টিম আছে, আমি আমার টিম নিয়েই বর্তমানে কাজ করছি। চমৎকার। তো এই যে জার্নিটা, একটা প্রত্যেকটা জার্নিরই আসলে একটা গল্প থাকে বা মোটিভেশন থাকে। সো ওই জায়গাটা থেকে আসলে কোনো জব সেক্টরে না গিয়ে তুমি মাস্টার্স কমপ্লিট করছো রাষ্ট্রবিজ্ঞান থেকে। সো এই জায়গাটাতে আসলে আসার মানে থিঙ্কিং বা প্ল্যানিংটা কিভাবে হলো? এটা আসলে আমার জার্নিটা শুরু হয় 2019 সালে। তো তখন আমি অফিসিয়াল ফ্রিল্যান্সিং কি বুঝতাম না, কোনো ধারণা ছিল না। তখন আমি অনেক ছোট, সবেমাত্র আমি তখন ইন্টারমিডিয়েট শেষ করেছি, অনেক ছোট। তো আমার ইচ্ছা ছিল যে বরাবরই যে আমি জব করব, জব করে আমি নিজের পায়ে দাঁড়াবো। তো আমি ট্রাই করলাম যে দেখি কিছু করা যায় কিনা। তো তখন দেখলাম যে অফিসিয়াল যে জব গুলা হয়, আমি যেহেতু একটু ড্রেস আপ মেনটেন করি, তো দেখা যায় যে ঢাকার মধ্যে যখন ট্রাই করলাম তখন দেখলাম যে ওখানে বোরকা এলাও করে না, ম্যাক্সিমাম জায়গাতে বোরকা এলাও করে না। তো হিজাব বলে যে তুমি হিজাব পড়তে পারবা, নিকাব পড়তে পারবা না। তো এই জিনিসগুলো আমার ভালো লাগে নাই। তারপর আবার বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্টের শিকার হতে হয় মেয়েদের, বিশেষ করে অনেক সমস্যা দেখা দেয়। তো আমি ভাবলাম যে এটা থেকে যদি আমি বের হই তাহলে তো আমি নিজেকে ওইভাবে মেনটেন করতে পারবো না, আমার ড্রেস আপ মেনটেন করতে পারবো না, কি করা যায়। তো একদিন হঠাৎ করে ইউটিউবে একটা ভিডিও আসলো যে ফ্রিল্যান্সিং। তখন একটু ঘাটাঘাটি করলাম ইউটিউবে যে আসলে ফ্রিল্যান্সিং কি একটু দেখি। তো দেখার পর আমি সিদ্ধান্ত নেই যে তাহলে এটা আমার জন্য ভালো হবে, আমি ঘরে বসে করতে পারবো, আমার জন্য এটা বেস্ট। তো তারপর হচ্ছে আমি আমার বাসা তো রাজবাড়িতে। তো রাজবাড়িতে একটা আইসিটি আইটি কোম্পানি আছে। তো সেখানে আমি কোডিং শুরু করি। তো আচ্ছা আচ্ছা। কোডিং, জি আমি কোডিং দিয়ে শুরু করি প্রথমে। তবে ওখানে আমি স্কিল ডেভেলপ করেছি, ও কোডিং দিয়ে ওয়েবসাইট বানাইতাম। বাট ফ্রিল্যান্সিং এর যে একটা গাইডলাইন আছে বা ফ্রিল্যান্সিং কি, এটা আমি আগে কখনো শিখিনি। আচ্ছা শিখিনি। তো আমার কোনো ফ্রিল্যান্সিং এর কোনো আইডিয়াও নেই কিভাবে করা যায়, কিভাবে করা যায়। তো 2023 সালে আমার এক ফ্রেন্ডের কাছে কোডম্যান বিডির কথা শুনি। সে বললো যে তুমি এটা দেখো, তোমার যদি ভালো লাগে তুমি এখান থেকে শিখতে পারো। কোডম্যান বিডি সাকসেস স্টোরির যে গ্রুপটা ছিল, গ্রুপের লিঙ্কটা আমাকে দিল। তো আমি 2-3 দিন দেখলাম। তো এখানে মজার একটা বিষয় আছে, স্টোরি আছে। সেটা হচ্ছে আমি ভাবলাম তাহলে আমি ওয়ার্ডপ্রেসের যে কোর্সটা আছে সেটা নেই, যেহেতু আমি ওয়েবসাইট রিলেটেড কাজ করি, তো ওয়ার্ডপ্রেসটা আমার জন্য ভালো হবে। তখন কোডম্যান বিডি সাকসেস স্টোরির গ্রুপে ওয়ার্ডপ্রেসের সাকসেস গুলা বেশি দেখা যাইতো। আচ্ছা। তো আমার সাথে আমার আরেক ফ্রেন্ডকে নিলাম, বললাম যে আমরা দুইজন এখান থেকে কোর্সটা নিই। তো আমি এর মধ্যে আবার একটা পোস্ট করলাম ওই গ্রুপে যে ওয়ার্ডপ্রেস কোর্সটা যদি নিই তাহলে আমার জন্য কেমন হবে, আমি কি আর্নিং করতে পারবো, ফ্রিল্যান্সিং করতে পারবো। তো আচ্ছা ওখানে অনেকেই কমেন্ট করলো। ওখান থেকে একজন, আমার ভাইয়াটার নাম মনে নাই, তো ভাইয়াকে আমি আজকে থ্যাঙ্কস জানাচ্ছি, ওনার জন্য হয়তো আজকে এত দূর আসতে পেরেছি। তো ভাই আমাকে পার্সোনালি নক করলো, বললো যে আপু আপনি ইথিক্যাল হ্যাকিং এর ইটা দেখেন, কোর্সটা একটু দেখেন। আমি বলি হ্যাকিং, হ্যাকিং নামটা শুনলেই কেমন কেমন যেন লাগে। তো আমি হ্যাকিং মানে বুঝতে, আমি বলতেছি ভাইয়া আমি তো মেয়ে মানুষ, আমি কেন হ্যাকিং শিখবো, পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে না, পুলিশ তো ধরে নিয়ে আমাকে মারবে যদি পুলিশ জানতে পারে আমি হ্যাকিং এর কাজ করি। বলতেছে আপু না আসলে বিষয়টা এমন না, আপনি একটু দেখতে পারেন। তখন আলিফ আন্দোলিফ ভাইয়ের প্রোফাইলটা আমাকে দিল, দিয়ে বলতেছে যে আপু ওনার সাথে কথা বলেন, কথা বললে আপনি আচ্ছা। বুঝতে পারবেন। তো আমি আন্দালিব ভাইয়াকে নক করার আগে আমি ভাবলাম যে এত করে যেহেতু বলছে, তো আমি একটু দেখি যে এটা কি। তো আমি রীতিমতো গেলাম কোডম্যান বিডির ওয়েবসাইটে গিয়ে কোর্স মডিউলটা দেখলাম, দেখি সব হ্যাকিং এর সবকিছু। আমার মাথার মধ্যে শুধু একটাই চিন্তা যে হ্যাকিং মানে খারাপ জিনিস, এটা ভালো না, পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। তো ওখানে একটা মডিউল ছিল ম্যালওয়্যার রিমুভের। তো এইটা সম্পর্কে আমার একটু ধারণা ছিল, আমার পরিচিত একজন ছিলেন, মোটামুটি ওইটা দিয়ে ফাইবারে কাজ করতো। তো বলতো যে এটা খুবই সহজ,
আসলেই তো ম্যালওয়্যার রিমুভের কাজটা তো সহজ, এটা দিয়ে ভালো আর্নিং করা যায়। শুধুমাত্র ওই একটা টপিকে আমার চোখ আটকে গেল। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, আমি ইথিক্যাল হ্যাকিং এর এই কোর্সটাই নিব। তারপর আলিবাদ মালিক ভাইয়াকে আমি নক করলাম, ভাই আমাকে একটু বুঝাই দিলেন। ভাইয়া খুবই ভালো, খুবই সাপোর্টিভ, বুঝাই দিলেন। তো তারপর আমি কোর্সটা নিয়ে ফেললাম, আমি আর আমার ওই ফ্রেন্ড দুইজনই নিলাম। নেওয়ার পর তারপর কোডম্যান বিডির গাইডলাইন তো খুবই সুন্দর। ফ্রিল্যান্সিং বিশেষ করে ফাইবার ক্রাশ, আপওয়ার্ক ক্রাশ দুইটাই তো খুবই সুন্দরভাবে শেখানো হয়। একদম এ টু জেড সবকিছুই, কোনো কিছু আর বাদ রাখা হয় না। আর আগে তো ভয় পাইতাম যে ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবো। আমার মনে আছে যখন ফাইবারে আমার প্রথম নক আসে, আমার পুরো শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমি বলছি, কি করবো আমি এখন, কি রিপ্লাই করবো? ক্লায়েন্ট শুধু হ্যালো মেসেজ দিচ্ছে, তাও আমি রিপ্লাই করতে পারতেছি না। তখন আমি আন্দালিব ভাইয়াকে আমি ফোন দিছি যে ভাইয়া, ক্লায়েন্ট তো আমাকে নক করছে, আমি কি বলবো, আপনি আমাকে একটু হেল্প করেন, গুগল মিটে আসেন। তো ভাইয়া গুগল মিটে এসে আমাকে বলে দিল যে আপু এই রিপ্লাই করেন। আমি ওইভাবে রিপ্লাই করেছি। প্রথমে এতটা ভয় কাজ করতো। জি, আর কোডম্যান বিডির ভাইয়া আপনি তো আছেন, আপনি তো ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে অর্ডার ম্যানেজ করতে হয় সম্পূর্ণ শিখাইয়ে দিছেন। তো ওইগুলা নিয়ে পরবর্তীতে খুব বেশি সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ। এভাবেই শুরু হয়, আস্তে আস্তে এখন এই পর্যায়ে আসতে পেরেছি। সো চমৎকার। আমাদের সাথে অনেকেই আছে। আমাদের ভিডিওটা কিন্তু আসলে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সহ অন্যান্য অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার হচ্ছে। তো এখন যদি আসলে কোনো কোয়েশ্চেন হয়, আপনি কিন্তু ফাইবারে লেভেল 2 সেলার প্রায় $40,000 মতো আর্ন করে ফেলছে মার্কেটপ্লেসের বাহিরে। তো এই জায়গাগুলোতে আসলে কারো যদি কোনো সাজেশন দরকার হয়, আমাদের লাইভে কমেন্ট করলে আমরা গেস্টের কাছ থেকে আনসার নিয়ে নিব। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ফ্যামিলি সাপোর্ট। বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে আহ বাইরের জব তো অনেক টাফ একটা বিষয়, কারণ ফ্যামিলির আসলে কনসার্নের ব্যাপার। ফ্রিল্যান্সিংও একটা নতুন সেক্টর, এই সেক্টরে আসলে ইনভেস্টমেন্টও করছো। তো এই জায়গাটাতে ফ্যামিলি সাপোর্টটা তোমার কেমন ছিল, যেটা তোমার কাছে মনে হচ্ছে আজকে তোমাকে এই জায়গায় নিয়ে আসবে? প্রথমে আমার ফ্যামিলি থেকে এই বিষয়ে তেমন একটা সাপোর্ট করে নাই। তো পরবর্তীতে যখন আমি তাদেরকে বুঝাইলাম যে বিষয়গুলো এমন এমন, আমি সুন্দর করে বুঝিয়েছি, তো তখন বুঝতে পেরেছে এবং এখন ফুল সাপোর্ট করে, কোনো সমস্যা হয় না। প্রথমে একটু সমস্যা হয়েছিল। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই যে এই সেক্টরটাতে আমার আসলে কিছু একটা আর্নিং আসতেছে এবং আমি ক্লায়েন্টকে সার্ভ করতেছি, আর তোমার ফ্যামিলি আছে। এই সবকিছু মিলে এই টাইম ম্যানেজমেন্টে কি তোমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়, নাকি এভাবে শিডিউল, যেখানে আসলে তুমি আসলে তোমার শিডিউল অনুযায়ী তুমি কাজ করে যাচ্ছ, যেখানে ফ্যামিলি অনেক সময় দেখা যায় আর্জেন্ট একটা ক্লায়েন্টের মিটিং থাকে, যেমন দেখা যাচ্ছে বেবি কান্না করতেছে বা ফ্যামিলির একটা আর্জেন্ট নিড চলে আসছে, এই জায়গাগুলো আসলে কিভাবে হ্যান্ডেল করো, মানে টাইম ম্যানেজমেন্ট যদি একটু শেয়ার করতাম। টাইম ম্যানেজমেন্ট এটা আমার আম্মু আমাকে ফুল সাপোর্ট করে। হ্যাঁ, আমি বাসায় আমাকে তেমন কোনো কাজ করতে দেয় না, বলে যে তুমি কাজ করো, সমস্যা নেই। আর প্রথমে একটু কষ্ট হয়েছিল, অর্ডার পর আগ পর্যন্ত দেখা গেছে যে আমি ভোর পর্যন্ত জেগেছিলাম। জেগে ম্যানুয়ালি রিফ্রেশ করতাম ফাইবারে, 4 মিনিট 5 মিনিট পর পর ম্যানুয়ালি আমি রিফ্রেশ করতাম, যাতে আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ দেখা যায়। তো প্রথম 2-3 মাস এমন আমার একটু কষ্ট হয়েছিল। তারপর যখন অর্ডার আসতে শুরু করলো, তখন তো আর ওইভাবে অত বেশি কষ্ট হয় নাই। আর টাইম ম্যানেজমেন্টের বিষয়টা ফ্যামিলি থেকে আমাকে সাপোর্ট করে দিছে। আর ওইভাবে হয়ে যায়। তারপর আমি তখন পাশাপাশি তো আমি জব করতাম, তখন তো জবের পাশাপাশি একটু কষ্ট হতো, তারপর তো আমি জব ছেড়ে দিলাম। এখন তেমন সমস্যা হয় না। চমৎকার। তো গল্প থাকে না অনেক ক্লায়েন্টের, মজার গল্প, আনন্দের গল্প, কষ্টের গল্প, এরকম একটা ক্লায়েন্টের গল্প শেয়ার করো যেটা তোমার সবসময় মনে থাকবে আসলে। আচ্ছা, তো আমি তো বেসিকলি ওসিন্ট নিয়ে কাজ করি। তো ওসিন্টের কাজগুলো হচ্ছে, এটা সাইবার সিকিউরিটির একটা পার্ট, আমাদেরকে শেখানো হয়েছিল ইনফরমেশন গ্যাদারিং। ওসিন্টের কাজে তো একটা কানাডিয়ান ক্লায়েন্ট আসছে। তো তাদের একটা কোম্পানিতে আমাদের বাংলাদেশে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার জব করে, তো তার কাছে সে হচ্ছে এই করছে, কি বলে, তাদের সাথে প্রতারণা করেছে, টাকা পয়সা নিছে অগ্রিম, পরবর্তীতে আর দেয় না। এখন ওই বাংলাদেশে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার বাসার অ্যাড্রেস তার লাগবে, তো আমাকে নক করেছে। তো আমি বললাম ঠিক আছে, যেহেতু বাংলাদেশি, তার পাসপোর্ট সহ সবকিছু আমাকে দিয়েছে, তো আমরা ইজিলি এটা খুঁজে বের করতে পারবো। এখন তার লিঙ্কডইনের প্রোফাইলও আমাকে দিয়েছে। এখন আমি তো একজন ইনভেস্টিগেটর হিসেবে তার সাথে কথা বলতে গিয়েছি।
তো যে আমি কিভাবে তার বাসার একদম যে অ্যাড্রেসটা সেটা আমি বের করে নিয়ে আসবো, যাতে আমার ফিজিক্যালি যাতে যেতে না হয়। তো আমি তার সাথে তাকে নক করেছি, কথা কথা বলার এক পর্যায়ে ওই লোকটা আমাকে বিয়ের প্রপোজাল দিয়েছে, বলতেছে আপনাকে আমার খুব ভালো লেগেছে। এটা খুবই মজার ছিল। পরবর্তীতে আমি ওই ক্লায়েন্টকে বললাম যে দেখো তোমার এমপ্লয়ি তো, তার থেকে আমি ঠিকানা বের করতে গেছি, সে তো এখন আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে, এখন আমি কি করবো আচ্ছা, সো মজার একটা গল্প। বলো। আর তো সেও খুব হাসলো, এটা একটু বেশি। আচ্ছা, তো ওসিন্ট বাদে মানে ওপেন সোর্স যে আমাদের ইনভেস্টিগেশন গুলো করি বা ওপেন সোর্স ইন্টেলিজেন্সে ওসিন্ট বাদেও আসলে আর কি ধরনের ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট আসে যেখানে আসলে মানে যেগুলোর উপর তুমি পেন টেস্টিং এর উপরে সার্ভিস বা মানে ম্যালওয়্যার রিমুভাল, পেন টেস্টিং, মানে কি সার্ভিস দিচ্ছ আর কি সাইবার সিকিউরিটি? হ্যাঁ, আমি প্রথমে শুরুই করেছিলাম ম্যালওয়্যার রিমুভাল দিয়ে। তো আমাকে প্রথমে ওটাই ছিল, ওখান থেকে আমি অর্ডার পেয়েছি, আন্দালিব ভাই আমাকে হেল্প করেছিলেন প্রথমে। ওটা থেকে মোটামুটি আমি বেশ কয়েকটি অর্ডারই পেয়েছি। তো তারপরে দেখলাম যে ম্যালওয়্যার রিমুভের যে সেলার অনেক বেশি হয়ে গিয়েছে, আগে তো কম ছিল, পরবর্তী আস্তে আস্তে অনেক বেশি হয়ে গিয়েছে। তো ভাবলাম যে দেখি সাইবার সিকিউরিটির আর কোনো নিশ নিয়ে কাজ করা যায় কিনা। তখন একটু রিসার্চ করলাম, দেখলাম যে ওসিন্ট নামে একটা নিশ আছে যেখানে সেলার খুবই কম, একেবারেই কম, 1000টা গিগও নাই। তো ওটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, দেখলাম যে না, এগুলো তো আমাদেরকে অলরেডি শেখানো হয়েছে, ইনফরমেশন গ্যাদারিং কিভাবে করতে হয়। তো ওটা নিয়ে আরেকটু রিসার্চ করলাম, দেন মনে হলো যে হ্যাঁ, এটা নিয়ে কাজ করা যায়। এটার কাজের চাহিদা অনেক, মার্কেটে অনেক কাজ আসে, আর এটার বাজেটও মোটামুটি অনেক বেশি। এখন ক্লায়েন্টের বিশেষ করে ইউএসএ ইউকে কান্ট্রির যে ক্লায়েন্ট গুলো আসে, ওরা অনেক ভালো বাজেটে দেয়। যে আমার যদি একটা ইনফরমেশন লাগে, সেক্ষেত্রে সে $500 $1000 দিতেও রাজি। যেখানে এই কারণে হচ্ছে আমাদের আর্নিং এর পরিমাণটা এত বেশি হয়েছে। হ্যাঁ, ওসিন্টের বাজেট গুলো খুব বেশি থাকে, তো এটা করে মোটামুটি এখন ভালো লাগে। জি, ফ্যান্টাস্টিক। আচ্ছা, তো এই যে ক্লায়েন্ট কমিউনিকেশনে এখানে আসলে যদি আমি একটু সবার একদম যারা নতুন মার্কেট পেয়েছে তাদের জন্য একটু শেয়ার করতে চাই যে একটা ক্লায়েন্ট ল্যান্ড করার পর কমিউনিকেশনের স্টেপগুলো তোমার কেমন থাকে, কিসের পর কি চাও, বাজেটিং, নেগোসিয়েশন অ্যাপ্রোচটা তোমার কেমন থাকে, মানে অর্ডারটা আসলে কনফার্ম হওয়ার আগ পর্যন্ত কমিউনিকেশনটা কেমন হওয়া উচিত বেসিক্যালি? আচ্ছা, ক্লায়েন্ট কমিউনিকেশন এটা তো খুব বেশি ইম্পর্টেন্ট, এটার উপরে আর কোনো কিছুই না, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব কেয়ারফুলি কথা বলতে হয়। আমি যেহেতু একটা হোস্টিং কোম্পানিতে জব করতাম, তো সেই ক্ষেত্রে আমি বাংলাদেশি অনেক ক্লায়েন্টের সাথে কথা বলেছি, দীর্ঘ 3 বছর আমি সেখানে জব করেছি। প্রতিদিন মিনিমাম 50 জন ক্লায়েন্টকে আমাকে হ্যান্ডেল করতে হয়েছে। তো সেক্ষেত্রে আমি আসলে বুঝে গিয়েছিলাম যে এক একজনের মনের ভাব, এক একজনের কথার ধরন কি রকম হয়, কি চাই, এটা আমি বুঝে গিয়েছিলাম অনেক বেশি ক্লায়েন্ট হ্যান্ডেল করতে করতে। তো এখন এমন অবস্থায় চলে আসছে যে মেসেজ দেখলে আমি বুঝতে পারি যে এর সাথে কোন মুডে আমাকে কথা বলতে হবে, কোন টোনে কথা বলে ইমপ্রেস হবে, এটা আমি বুঝে গিয়েছি। তো ক্লায়েন্টের সাথে অবশ্যই কমিউনিকেশনটা বেটার করতেই হবে, তা না হলে ক্লায়েন্ট কাজ দিবে না। আর কাজ বুঝে নিতে হবে। লাস্ট টাইম আমার সাথে যে বিষয়টা হয়েছে, এক ইন্ডিয়ান ক্লায়েন্ট ছিল, আমি কাজ নিব না, ও কাস্টম অর্ডার করে দিয়েছে। কাজটা আমি করে দিয়েছি, বাট ওর পছন্দ হয় নাই, আমাকে 1 স্টার রেটিং দিয়েছে। ওই একটা 1 স্টারের কারণে আমি 9 মাস অপেক্ষা করতে হয়েছে, যার কারণে আমি 9 মাস লেভেল 2 থেকে আটকে গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা সবার জন্য একটা লেসন, যেটা হচ্ছে আমরা একটা ক্লায়েন্টের কাজ যখন নিই ওইখানে ক্লায়েন্টের ফিডব্যাক ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা ফাইবারে আমরা কাজ করতে চাই। অর্থাৎ পরপর দেখা যাচ্ছে যে 2-3টা খারাপ রেটিং রিভিউ পেয়ে গেলে ওই অ্যাকাউন্টটা গ্রো করা রিয়েলি টাফ। ইন দ্যাট কেস আমরা সবাই সাবধানে কাজ দেবো। আচ্ছা, এবার সলো ফ্রিল্যান্সার থেকে তোমার এন্টারপ্রেনার জার্নি শুরু হয়েছে, ইউ হ্যাভ এ টিম, এটার আসলে স্টার্ট কিভাবে হয়েছে, কখন মনে হয়েছে যে আমার একটা টিম দরকার, এখন তাদেরকে কিভাবে ম্যানেজ করতেছে? আচ্ছা, আমি যেহেতু ওসিন্ট নিয়ে কাজ করি, সেক্ষেত্রে এটার ইনভেস্টিগেশনটা যদি আমরা একটা টিম আকারে করি, আমার মনে হলো যে না, এটা টিম আকারে করা ভালো হবে, কারণ কাজ অনেক বেশি থাকে। আর একটা টিম ম্যানেজ করা, একটা ইনভেস্টিগেশন করা যদি আমি সবার সাথে মিলে করি, এটা আমার জন্য আরো বেশি ইজি হয়। একাও করা যায়, সমস্যা নেই। তবে আমার মনে হলো যে হ্যাঁ, আমি একটা টিমের সাথে যুক্ত হই, আমাদের অ্যাকাউন্ট বাড়ুক,
আমাদের অর্ডারের পরিমাণ বাড়ুক বা আমরা মিলেমিশে করলাম, তখন আমরা একটা টিমের সাথে যুক্ত হলাম এবং আমাদের বেশ কয়েকটি অ্যাকাউন্ট আছে সেখানে। আমরা একটা স্টার্ট আপ কোম্পানি দিচ্ছি, খান ওয়েব সিকিউরিটি। সেখানে আমরা মানে সবেমাত্র শুরু করেছি। ওখানে আমাদের যে আউট অফ মার্কেট প্লেস যে কাজগুলো আসে সেগুলো আমরা ওখান থেকে মেনটেন করি এবং সবাই এক্সপার্ট। জি। আচ্ছা, এই যে আউট অফ মার্কেট প্লেস, এটা মোটামুটি অনেকেই এখন ট্রাই করতেছে। তোমার বেসিক প্রসেসটা কি আসলে? আউট অফ মার্কেট প্লেসে কোন কোন সোশ্যাল মিডিয়া টার্গেট করো, বা কি টাইপের পোস্ট করো, বা ক্লায়েন্ট হান্টিং এর কি প্রসেসটা ইউজ করো? আচ্ছা, আমাদের ব্র্যান্ডিং এর ক্লাসে আপনি আমাদেরকে শিখিয়েছিলেন, ইমেইল মার্কেটিং এর একটা টপিক শিখিয়েছিলেন। তো আমি ওটা দীর্ঘদিন ধরে আমি ট্রাই করেছিলাম। তারপর চ্যাট জিপিটির হেল্প নিয়ে, মানে আমি তেমন রেসপন্স প্রথমে পাইনি। পরবর্তীতে চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমি তাকে সুন্দরভাবে বুঝাইলাম যে আমি এই নিশ নিয়ে কাজ করি, আমাকে কোন কোন কোম্পানি বা কোন কোন জায়গাতে আমি যদি ইমেল মার্কেটিংটা করি আমি রেসপন্স পাবো। চ্যাট জিপিটি সুন্দরভাবে আমাকে কিছু উদাহরণ দিল যে এই জায়গাতে তুমি করো। তো সেভাবে আমি বেশ কিছুদিন ট্রাই করলাম। আমি লিঙ্কডইন থেকে বেশ কয়েকটা নক পেয়েছি। তারপর আমি তো লিঙ্কডইনে মাঝে মাঝে পোস্ট করি, আমার লিঙ্কডইনের প্রোফাইলটা মোটামুটি একটু ভালো হচ্ছে। লিঙ্কডইন থেকে কয়েকটা পেয়েছি এবং আমি বিহান্স থেকেও 2টা নক পেয়েছিলাম। বিহান্সে যদিও আমি খুব বেশি অ্যাক্টিভ না, তারপর আমি 2টা নক পেয়েছিলাম। আর ইমেল মার্কেটিং করে আমি কয়েকটা রেসপন্স পেয়েছিলাম, দেন তাদের সাথে কাজ করা হয়েছে। এবং লিঙ্কডইন থেকে আমার একটা খুব বড় বাজেটের একটা কাজ ছিল, $10,000 একটা ইনভেস্টিগেশনের। আচ্ছা, ফাইবারে যারা কাজ করতে চাচ্ছে তাদের আসলে প্রপার স্ট্র্যাটেজি বা কোন কোন জিনিসগুলো আসলে মাথায় রাখা উচিত একজন নিউ সেলার, যে আসলে তুমি অলরেডি 9 মান্থ সাফার করছো, তারপরে যে একটা স্টেজ হয়ে গেছো, তো এই জায়গাগুলোতে কি কি জিনিস আসলে মাথায় রাখা উচিত একজন মানে ফাইবারের নতুন সেলার হিসেবে? আচ্ছা, প্রথমত কাজ যখন আমরা নিব বুঝে নিতে হবে যে আমি কাজটা করতে পারবো কিনা। আরেকজনের ভরসায় ওইভাবে না নেওয়াটাই ভালো হবে যে আমি পারবো না, আমি অন্য কাউকে দিয়ে করাই নিব। তো এটা পরবর্তীতে হতেও পারে, নাও হতে পারে। আপনি যে কাজটা করতে পারবেন আমাদের উচিত সেই কাজটাই নেওয়া। এবং কোনো ক্লায়েন্ট যদি দেখা যায় যে ওর ভালো মতো কথা বলতেছে না, একটু বেশি ইগো দেখাচ্ছে বা বেশি কমিউনিকেশনটা অনেক ঘোরাচ্ছে পেঁচাচ্ছে, ওইসব ক্লায়েন্টের কাজ নেওয়া একেবারে উচিত হবে না। আমি দেখেছি যে যেসব ক্লায়েন্ট একটু বেশি কথা বলে, বেশি ঘুরায়, হ্যাঁ, খুঁটে খুঁটে প্রশ্ন করে, তো তারা ভালো রিভিউ দেয় না বা অর্ডার ক্যান্সেল করে চলে যায়। তো এই বিষয়টা একটু অবশ্যই না মাথায় রেখে তারপর কাজটা নিতে হবে। আর রিভিউ এর বিষয়, এটা তো অবশ্যই একটা ব্যাড রিভিউ একটা প্রোফাইলের জন্য খুব বেশি খারাপ এফেক্ট দিতে পারে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। এখন খুবই সাবধানের সাথে কাজ নেওয়া হয়। আচ্ছা, মজার ব্যাপার। আর কি কোনো প্ল্যান আছে? লাইক ফাইবার তো আছেই, এটা সামটাইমস ডাউন হয়, এই জায়গাটাতে কি তোমার আপওয়ার্ক বা অন্য কোনো মার্কেট প্লেস অথবা আউট অফ মার্কেট প্লেস তো আছেই, মানে ফিউচার পরিকল্পনা কি আসলে টিম নিয়ে বলি বা পার্সোনাল গ্রোথের ক্ষেত্রে আসলে তোমার ফিউচার প্ল্যান কি কি আছে? ফিউচার প্ল্যান আমার সাইবার সিকিউরিটি, আমি তো আরো স্কিল আমি ডেভেলপ করেছি, যেমন এআই অটোমেশন আছে, তারপর ওয়েব রিলেটেডও তো আমি করেছি। তো এর সবগুলোর মধ্যে আমার সাইবার সিকিউরিটি ফিল্ডটা খুব ভালো লাগে। পরবর্তীতে আমি এখান থেকে আরো কিছু সাইবার সিকিউরিটির সাথে রিলেটেড আরো অনেক কিছু শিখেছি, যেমন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন শিখেছি, ডিজিটাল ফরেনসিকে গেছি। তো মোটামুটি শেখা হয়েছে। তো ভবিষ্যতে এই ফিল্ডের সাথেই কাজ করার ইচ্ছা আছে। এবং যেহেতু মার্কেটে ওসিন্টের চাহিদাটা অনেক বেশি, ওসিন্টের কাজও ভালো পাওয়া যায়, তো এটা নিয়ে যেহেতু টিমের সাথে আছি, এটা নিয়ে আগাবো। এবং সাথে এই অটোমেশন ওয়ার্কফ্লো যেটা আমি করছি ওটা নিয়ে আগানোর পরিকল্পনা আছে। চমৎকার। আলিফ আন্দালিবের কথা আমরা শুনতেছিলাম অনেক। আলিফ আন্দালিব কিন্তু আমাদের সাইবার সিকিউরিটি সাপোর্ট মেম্বার। তো তোমার প্রথম দিকে সাপোর্ট লাগছে, এরপর তুমি নিজেকে আসলে কিভাবে তৈরি করছো যেখানে আসলে তোমার কাছে মনে হইতেছে যে সাপোর্ট ছাড়াই তুমি এখন আগাচ্ছ? বা অনেকেরই টেন্ডেন্সি থাকে যে আমি সাপোর্ট নিয়ে কাজ করবো, বাট নিজের আসলে এই যে ডিপেন্ডেন্সিটা আসলে দূর করার জন্য তোমার কাছে কি মনে হচ্ছে, কোন কোন ফ্যাক্টর গুলো ইম্পর্টেন্ট? জি, প্রথমে তো একটা ভয় কাজ করে ভিতরে যে আমি কিভাবে করব, ক্লায়েন্ট এটা কিভাবে নিবে, হবে কিনা, বা আমি কিভাবে কাজ করবো। এটা আসলে একজন নিউ ফ্রিল্যান্সার হিসেবে প্রথম কাজটা করা আমার কাছে যেটা মনে হয়েছিল যে অসম্ভব, আমি করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি আলিফ আন্দালিব ভাইয়ের সাপোর্ট নিয়েছিলাম। ভাই আমাকে পুরো কাজটা করে দিয়েছিলেন।
আমার ওটা $100 কাজ ছিল, ম্যালওয়্যার রিমুভার, আমার মনে আছে। তো তারপর আস্তে আস্তে যখন নিজে কাজ করা শুরু করলাম, যে হ্যাঁ এখন আমি কাজ করতে করতে শিখে গিয়েছি। আমি যদি অনেকগুলো প্রজেক্টে কাজ করি, সেই বিষয়টা তো একটা সময় গিয়ে আমি নিজেই শিখে যাব। তো শিখে গিয়েছি, এখন নিজে নিজেও করতে পারি। তারপরও যে একেবারে সাপোর্ট লাগে না, বিষয়টা এমন না। এমন এমন কিছু জায়গায় গিয়ে আটকে গেছি, বা আমার কাছে কোনো টুলস নেই বা সোর্স নেই, তখন অবশ্যই আমার টিম মেম্বারদের থেকে আমাকে সাপোর্ট নিতে হয়। একা একা তো আর সবকিছু করা সম্ভব না, কোনো কোনো জায়গায় গিয়ে আটকে যেতেই হয়, সেক্ষেত্রে সাপোর্ট লাগে। আর নিজে কাজ করার যে বিষয়টা, এটা কাজ করতে করতে আসলে একটা সময় হয়ে যায়। ভেরি নাইস। আচ্ছা, রানা হামিদ ভাইয়া কোশ্চেন করছে, ফাইবারে কিছুদিন আগে 2টা কাজ কমপ্লিট করছে, রিভিউ ভালো পাইছে, 2 মাস পার হয়ে গেছে, কোনো অর্ডার পাচ্ছে না। এখন তার কি করা উচিত? তুমি কি এমন কোনো সিচুয়েশন ফেস করছো কিনা, বা ফেস করলে আসলে এই জায়গাটাতে তার আসলে কি করা যেতে পারে? হ্যাঁ, এখানে আসলে হতাশ হবার মতো কিছু নেই। আমার এমনও হয়েছে, আমি মাঝে একবার গিভ আপ করতে চেয়েছিলাম। 2023-এ আমি ফার্স্ট অর্ডার পাই 24-এর জানুয়ারিতে। তারপর আমি দীর্ঘ একটা সময় এর মাঝে আরো কয়েকটা পাই ম্যালওয়্যার রিমুভে। তারপর আমার জবের প্রেশার ছিল, আমি মাঝে কিছুদিন অফ রেখেছিলাম ফাইবার। তারপর আমার আর গিগ একেবারে ডাউন করেছিল, আমার কোনো নক আসতো না। তো ভাবলাম যে থাক, হবে না, আমার দিয়ে আর হবে না, আমি কোনো অর্ডার পাচ্ছি না, আমি গিভ আপই করে দিব। তারপর গত 25-এর রমজানে আমি নতুন করে আমি ভাবলাম, তখন আমি জবটা ছেড়ে দিই। তো ভাবলাম এখন তাহলে শুরু করি, এখন তো আমার জবও নেই, আমি কি করব, বসে আছি। আবার শুরু করলাম নতুন করে, যে হতাশ না হয়ে একটু ট্রাই করি। তারপর গিগ করলাম, 1 মাসের মধ্যে আমি অর্ডারটা পেলাম ওসিন্টের। তো এমনও হয়েছে যে আমি কোনো মাসে 1 মাসে আমি কোনো অর্ডার পাই নাই, কোনো নকই পাই নাই, একটা নকও পাই নাই। বাট আমি হাল ছেড়ে দিই নাই, যে এখন হচ্ছে না, আমার রিজিকে যদি থাকে, আমার রিজিক কেউ নিতে পারবে না। আল্লাহ যদি আমার রিজিকে লিখে রাখেন, সেটা আমিই পাবো, আমারটা কেউ কেড়ে নিতে পারবে না। এই বিশ্বাস থেকে আমি কখনোই হাল ছেড়ে দিইনি, যে যদি হয় কারো কারো প্রথম মাসেই হচ্ছে, কারো 10 মাস পরে গিয়ে হচ্ছে, একটা সময় গিয়ে সে সফল হবেই। তো এই বিশ্বাসটা মাথায় রেখেই আমি আসলে এগিয়েছি, এবং হতাশ হইনি কখনো। কখনো হতাশ হওয়া যাবে না, এটাই হচ্ছে। সো পাশাপাশি আমি একটা ছোট সাজেশন দিতে পারি রানা ভাইকে, যে আমরা যদি ফাইবারের দিকগুলোকে একটু অপটিমাইজ করার ট্রাই করি, কিছু কিওয়ার্ড চেঞ্জ করে, ডেসক্রিপশনে কিছু কিওয়ার্ড স্টাফিং করে, আমি যদি আসলে 1-1.5 মাস আরেকটু ট্রাই করি, দেখলাম গিগের ইমপ্রেশন বাড়তেছে না কমতেছে, তারপরেও যদি দেখি যে ভালো হচ্ছে না, তখন আমি নতুন কোনো গিগ ইনক্লুড করতে পারি, যেহেতু আসলে আমাদের সার্ভিসের লেভেল অনেক ধরনের থাকে। তো এটা একটা অল্টারনেটিভ অপশন, ইউ ক্যান ট্রাই দ্যাট। আচ্ছা, একটা ক্লায়েন্টের কাজ সবসময় যে আমার জানা থাকবে এমন কোনো কথা নাই। এক্ষেত্রে যে স্কিল আপগ্রেডেশন, আমরা তো আসলে কোর্সে লিমিটেড কিছু জিনিস দেখায় একটা অল্প সময়ের মধ্যে। তো যখনই নতুন একটা ক্লায়েন্ট আসতেছে, নতুন নতুন রিকোয়ারমেন্ট আসতেছে, হাউ ইউ অ্যাডপ্ট, এই জায়গাটাতে তুমি আসলে কিভাবে রিসার্চ করো, কিভাবে খুঁজে বের করো, কিভাবে ক্লায়েন্টের প্রবলেমটা সলভ করো? আচ্ছা, হ্যাঁ, এমন আসে, প্রতিটা কাজেই নতুন নতুন টপিক আসে, যেগুলো আগে করা হয় না। একটা দুইটা টপিক থাকবেই যেগুলো আগে কখনো করা হয় নাই। তো সেটা গুগল সার্চ করে হোক, বা চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, এগুলোর হেল্প নিয়ে কোনোভাবে সোর্স খুঁজে বের করে ফেলি। অথবা যারা সাপোর্টে থাকে, টিম মেম্বার আছে যারা আরো বেশি এক্সপার্ট আমার থেকে, তো তাদের থেকে হেল্প নিই। এভাবে আসলে পরবর্তীতে ওইটা কাজও করা হয়ে যায় এবং আমার শেখাও হয়ে যায়। এভাবে মেনটেন করা হয়। তুমি অলরেডি আমাদের কাছে 4টা কোর্স করছো। সো এটার মেইন রিজনটা জি। কি? তোমার কাছে কি এরকম মনে হয়েছে যে একটা কোর্স করার পর আমি ট্রাই করতে হচ্ছে না, বা আমার একটা ডিটাচমেন্ট চলে আসতেছে, তখন আমি নতুন আরেকটা কোর্স যদি করি, আমি আবার মার্কেটে এঙ্গেজ থাকবো, লার্নিং এর মধ্যে থাকবো, এরকম কোনো পয়েন্ট নাকি আসলে ডিফারেন্ট ডিফারেন্ট স্কিল আসলে ডেভেলপ করার জন্য তোমার রিকোয়ার্ড? আমার আসলে নতুন টপিক গুলো শিখতে ভালো লাগে। আমার যদি নতুন কিছু আসে, আমার সেটা শিখতে ইচ্ছা করে। এখন আমি অলরেডি 4টা কোর্স নিয়ে ফেলেছি। এখন কোটমান বিডিতে যদি ভবিষ্যতে আবার নতুন কোনো টপিক আসে, আমি ওটা নিব 100%, কোনো সন্দেহ নেই। আমার স্কিল ডেভেলপ করতে ভালো লাগে, এর জন্য আমার শিখি। কারণ যে কোনো একটা নিশ নিয়ে আসলে খুব বেশি আগানো সম্ভব হয় না। আমি এতদূর পর্যন্ত যা বুঝেছি যে একটা জিনিসে হয় না, যেমন আমরা যখন করতে যাই, ইনভেস্টিগেশন করতে যাই, তখন আমাদের ওয়েব বেজের অনেক কিছু লাগে।
আমি যদি ওয়েবসাইট সম্পর্কে না বুঝি, আমি ওইসব ওয়েবসাইটে গিয়ে আমি রিসার্চও করতে পারবো না, কিছু করতেও পারবো না। আবার আমি হোস্টিং কোম্পানিতে জব করার সাথে সার্ভার রিলেটেড কাজ শিখেছি। এখানে এই সার্ভার রিলেটেড যেমন ডোমেইন নিয়ে ইনভেস্টিগেশন করা, কোনো কোম্পানির ডোমেইন নিয়ে, সেক্ষেত্রে আমার এই স্কিলটা কাজে লাগছে ওখানে। অবশ্যই এখানে আমার একটা প্লাস পয়েন্ট। তো বেশ কয়েকটা স্কিল থাকলে যে কোনো কাজে আমি সমানভাবে ম্যানেজ করতে পারবো। এজন্যই আর কি আমার শেখা বিভিন্ন টপিকে। হ্যাঁ, আচ্ছা, নতুন অনেকে এই সেক্টরে আসতেছে, সাইবার সিকিউরিটি সেক্টরটা একদমই নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে। তো তোমার কাছে আসলে কি মনে হয়, যারা আসলে এই তুমি পুরো কোর্সটাই কমপ্লিট করছো এবং অন্যান্য অনেক কোর্স থেকে এটা অনেকটাই ডিফারেন্ট। আসলে কমান্ড প্রম্পটে কাজ করতে হয়, রিসার্চ করতে হয়, হয়তো গুই মুড়ে অল্প কিছু টুল পাওয়া যায়, কিন্তু অনেক টুলকে আসলে আমাদের কমান্ড প্রম্পটে আসলে করতে হয় লিনাক্স সার্ভারে। তো এই জায়গাটাতে তোমার কাছে যারা এই সেক্টরটাতে আসতে যাচ্ছে তাদের জন্য তোমার গাইডলাইন বা সাজেশন কি থাকে? আচ্ছা, যারা সাইবার সিকিউরিটি ফিল্ডে আসতে চাচ্ছেন তাদের জন্য বলবো, প্রথমে একটু রিসার্চ করে আসবেন, গুগল হোক বা ইউটিউব হোক। আগে দেখুন যে এটা আপনি করতে পারবেন কিনা। তবে এটা একটা ডিফারেন্ট সেক্টর অন্যান্য গুলা থেকে। ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট বা গ্রাফিক্স, এটা থেকে একেবারেই আলাদা। তো এটা ভালো, আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা এখানে আসলে করতে পারবেন, কিছু অবশ্যই করতে পারবেন। যেমন ম্যালওয়্যার রিমুভের যে গিগ গুলা থাকে, যে সার্ভিস গুলা, এখান থেকে খুব ইজিলি আর্নিং করা যায়, অনেক বেশি কাজ আছে। তারপর আরো পেন টেস্ট যেগুলো আছে, এগুলা আপওয়ার্কে অনেক ভালো কাজ পাওয়া যায়। তারপর ওসিন্ট আছে, এই ফিল্ডটা অনেক ভালো, আপনারা আসতে পারেন যদি আপনারা করতে পারেন। এটা খুবই ভালো একটা সেক্টর আমার কাছে মনে হয়। আচ্ছা, ইংলিশ কমিউনিকেশন কি তোমার কাছে বাধা মনে হয়েছে আসলে কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে গিয়ে? তোমার কাছে যদিও তুমি আসলে মাস্টার্স পড়াশোনা করতে, অনেকেই আসলে আছে যারা ওইভাবে আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই বা মাত্র ম্যাট্রিক বা ইন্টারভিউ করতেছে। ইন দ্যাট কেস তোমার কাছে কি কোনো বাধা মনে হয়েছে ইংলিশ কমিউনিকেশনটা ক্লায়েন্টের সাথে যখন কাজ করতে গেছো? প্রথমে একটু সমস্যা হতো, কারণ আমরা তো অত বেশি ইংলিশে কথা বলে অভ্যস্ত ছিলাম না আগে। যেহেতু আমরা ন্যাশনালি পড়ালেখা, আমার ইংলিশ অত বেশি কথা বলা হতো না। প্রথম একটু সমস্যা হতো, গুগল ট্রান্সলেটের হেল্প নিতাম। তারপর আস্তে আস্তে এটা শিখে গিয়েছি, এটা এখন আর সমস্যা হয় না তেমন। আর আমাদের কোডম্যান বিডি ব্যাচের প্রতিটা ব্যাচের সাথে তো একটা ইংলিশ কমিউনিকেশন ক্লাস থাকে, সেখানেও খুব ভালো মতো শেখানো হয় যে কিভাবে কথা বলতে হবে, টেকনিক গুলা দেখানো হয়। তো এটা এখন ঠিক হয়ে গিয়েছে। সো হোয়াট ডু ইউ থিংক, কোডম্যান বিডি আসলে স্কিল ডেভেলপমেন্ট তো আছেই, পাশাপাশি মার্কেট প্লেসের গাইডলাইন বলো বা একটা জায়গায় আটকে গেছো, সাপোর্ট, এসব কিছু আসলে তোমার কাছে ওভারঅল কেমন মনে হয়েছে, বা কোনো সাজেশন থাকলে ইউ ক্যান শেয়ার উইথ আস? এটা তো আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি অনেক জায়গা থেকে কিন্তু কোর্স করেছি, অনলাইন করেছি, অফলাইন করেছি, বাট কোডম্যান বিডির মতো এত ভালো, সত্যি কথা বলতে, আমি কোডম্যান বিডিতে জয়েন করার আগে আমি একটা অনলাইন থেকে একটা কোর্স করেছিলাম, আমার মনে আছে ওয়ার্ডপ্রেসের। তো সেখানে যখন ফাইবারের অ্যাকাউন্ট গুলা দেখালো, আমার মনে হলো যে এখানে কিছু আছে, মানে তিনি জানতেন বাট আমাদের দেখার নাই, লুকায় রাখছেন। তো আমি ভাবলাম যে এভাবে তো আমরা শিখতে পারবো না। বাট কোডম্যান বিডি এমন একটা জায়গা যেখানে এ টু জেড সবকিছু দেখানো হয়, বিশেষ করে আপওয়ার্ক আর ফাইবারের। আমার মনে হয় যে কোনো কিছুই বাদ রাখা হয় না। আর সাপোর্টের বিষয়ে, সাপোর্টে যারা আছেন ভাইয়ারা, তারা তো খুবই ভালো, যে কোনো সময়ে তারা হেল্প করবে, পার্সোনালি হোক বা কোডম্যান বিডি যে সাপোর্ট সময় সাপোর্ট করে। এখানে কোনো বাধা বা ভয় এই ধরনের কোনো কিছু নাই, তারা খুবই সাপোর্টিভ, খুবই ফ্রেন্ডলি। আর আমি যেহেতু পরপর 4টা কোর্স নিয়েছি, তার মানে আমি তো টাকা দিয়েই নিয়েছি, তাই না? এখন নিজের টাকার দরদ তো একটা পাগলেও বুঝে। খারাপ কিছু পাইলে তো আমি এতগুলো কোর্স নিতাম। হ্যাঁ, যদি আমার নিজের টাকা তো নষ্ট করার কোনো ইচ্ছা নাই। আমি ভালো পেয়েছি বিধায় আমি কোডম্যান বিডির সাথে এখনো আছি যুক্ত। চমৎকার। আচ্ছা, মার্কেট প্লেসে অনেকটা, তুমি ধরো 2017, 18, 19 বা 20 তুমি যখন শুরু করছো 23-এও, তখন আসলে এত স্যাচুরেটেড ছিল না। এখন দেখা গেছে অনেক ফ্রিল্যান্সার কাজ করতেছে, কাইন্ড অফ
কমন কিছু টপিকে অনেক ফ্রিল্যান্সার আসতেছে। তো এখন যারা ধরো তোমার সাইবার সিকিউরিটি কিন্তু অনেকগুলো সেক্টর আছে, অসীম, তারপর হচ্ছে পেন টেস্টিং, ম্যালওয়্যার রিমুভাল, রেড টিমিং, ব্লু টিমিং, হ্যাঁ। তো এই যে রিসার্চের ব্যাপারটা, যারা নতুন এই সেক্টরটাতে আসতে চাচ্ছে, তো লেস কম্পিটিটিভ একটা সার্ভিস কিভাবে রিসার্চ করে আসলে তারা মার্কেট প্লেসে আসতে পারে, যেটাতে থেকে আসলে সহজে বা অল্প বুঝতে পারবে, কি মনে হচ্ছে তোমার? আচ্ছা, যারা নতুন আসতে যাচ্ছে তারা তো অবশ্যই একটু মার্কেট রিসার্চ করতে হবে। যে আমি যেটা করেছিলাম, আমি যখন ওসিন্ট শুরু করার আগে আমি মার্কেট গুলো একটু রিসার্চ করেছি। ফাইবার এবং আপওয়ার্ক দুইটাতেই আমি রিসার্চ করেছি যে এটার আসলে কাজ আছে কিনা। আমি এটার পিছনে যে সময় ইনভেস্ট করব, এত কষ্ট করে একটা গিগ রেডি করাও তো অনেক সময়ের ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার। আমি যে সময়টা ইনভেস্ট করব, এটা কি আসলে কাজে দিবে কিনা। প্রথমত তো স্কিল ডেভেলপ তো করতেই হবে, আমাকে কাজটা শিখতে হবে। কাজ না শিখে তো আমি মার্কেট প্লেসে যেতে পারবো না। আবার সেলার কেমন আছে, আমার প্রতিযোগী অল্প না বেশি, এই জিনিসগুলো আমাকে একটু দেখতে হবে। তো আমার মনে হয় যে আমি ওসেন্ট সেক্টরটা সিলেক্ট করে খুবই ভালো করেছি। এখানে আমার মনে হয় আমি আর মানে কি আমরা বলবো। যারা আসলে এই সেক্টরে আসবো, অবশ্যই রিসার্চ করে আসতে হবে যে আমি জানি আমি এই সেক্টরটার উপর সার্ভিস দিব, এবং এই সেক্টরটাতে আসলে কম্পিটিশন কেমন, বা এটাকে আরো স্মল নিশে কিভাবে ব্রেকডাউন করতে হয়, সার্ভিস গুলোকে কিভাবে ব্রেকডাউন করে লেস কম্পিটিটিভ সার্ভিস গুলো বের করে নিয়ে আসতে হয়। আবার শুধু কম্পিটিশন কম থাকলে হবে না, সেখানে আসলে ক্লায়েন্টের ডিমান্ড আছে কিনা এটাও দেখতে হবে। তো এই অনেকগুলো ফ্যাক্টর আসলে ডিপেন্ড করে। তো আমরা যারা আসলে ফাইবার ক্র্যাশ বা আপওয়ার্ক ক্র্যাশে থাকে, তাদের আসলে প্রত্যেকটার মানে স্টুডেন্টেরই আসলে কিছু ভাল লাগা থাকে, ওই জায়গাটা থেকে আমরা আসলে ব্রেকডাউন করে তাদেরকে আলাদা আলাদা সার্ভিস সাজেস্ট করি, রিয়েলি গুড, তাদের কাজে লাগে। তো যারা এই সেক্টরে আসতে যাচ্ছে, অবশ্যই আমি বলবো যে রিসার্চ করে আসা উচিত, সময় নিয়ে আসা উচিত, রিসার্চ করে আসা উচিত। ওকে অন্তরা, আমরা একদম লাস্টে। তো তোমার শর্টে আসলে ফ্যামিলি নিয়ে, টিম নিয়ে ফিউচার প্ল্যান কি আছে, খুব শর্টে? আচ্ছা, ফ্যামিলি নিয়ে, ফ্যামিলিতে তো আমি কন্ট্রিবিউট করি আমার কিছু অংশ, এবং আমি আমি তো অবিবাহিত, আমি এখনো বিয়ে করিনি। তো বর্তমানে আমার যেটা প্ল্যান আর কি, আমি দ্রুত বিয়ে করতে যাচ্ছি। বিয়ের পর আমার হাজবেন্ড যদি আমাকে এই রিলেটেড কোনো সাপোর্ট দেয়, তো আমি আগাবো, এবং আমার টিম নিয়েও আগানোর পরিকল্পনা আছে। এআই অটোমেশন যেটা আমি শিখছি, এটা নিয়েও আমার আগানোর ইচ্ছা আছে। সব মিলিয়ে আমি আইটি সেক্টরটা আমার আসলে খুবই ভালো লাগে, খুবই পছন্দ। আমি আইটি সেক্টরের সাথেই থাকতে চাই। ভবিষ্যতে যদি কোনো কিছু করি, এখানেই করব। আমার অফিসিয়াল জব বা সরকারি চাকরি এগুলোর প্রতি আমার তেমন কোনো আগ্রহ নেই। এখানে যেই মজাটা পেয়েছি এই ফ্রিল্যান্সিং এ, নিজের মতো স্বাধীন মতো কাজ করা যায়, কারো কথা শুনতে হচ্ছে না, বা অফিসের বসের কোনো ঝাড়ি শুনতে হচ্ছে না, নিজের মতো করতে পারছি। তো এটা আমার খুব ভালো লাগে। এটা থেকে আর বেরোনোর কোনো ইচ্ছাই নেই আমার। চমৎকার। আমরা এতক্ষণ ধরে অন্তরা তাবাসসুম নূপুরের অনেক গল্প শুনলাম, লাইফ স্টোরি শুনলাম, আশা, তারপর হচ্ছে এক্সপ্যানশন, রানিং অপারেশন, ফিউচার প্ল্যান, সবকিছুই শুনলাম। ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতেছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, যে কোনো ফিমেলের জন্য এটা আসলে গর্বের ব্যাপার। তো আমাদের আসলে অনেক ফিমেলে আসলে চিন্তা করে যে আসলে এই সেক্টরটাতে ক্যারিয়ার করতে পারবে কিনা, বা চমৎকার একটা উদাহরণ সবার সামনে। থ্যাংক ইউ অন্তরা ফর ইউর টাইম। অনেক গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আমাদেরকে আসলে যারা লার্নার তাদেরকে অনেক ইনফরমেটিভ জিনিসপত্র শেয়ার করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। ইনশাআল্লাহ নেক্সট কোনো লাইভে, নেক্সট কোনো এক্সপিরিয়েন্সের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ অন্তরা। জি ভাইয়া, থ্যাংক ইউ।